আগের পর্বে তোমরা শুনলে এক রহস্যময় ছায়ার খেলা, যেখানে ঘটেছিল এক অসম্ভব খুন। কিন্তু রহস্য তো এখানে শেষ নয়। বোধিসত্ত্ব, চঞ্চু, আমি আর অভিজিৎ এখন আরো গভীরে ঢুকেছি এই অন্ধকার ধাঁধায়। অরিন্দম বসুর ছায়া কি সত্যি আমাদের বিভ্রান্ত করছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর এক ষড়যন্ত্র? আজকের পর্বে সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা নামব আরো গভীর অন্ধকারে। প্রস্তুত তো? তাহলে চলো শুরু করা যাক ছায়ার খেলা, দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব। গোপন কুঠুরির ভিতর পচা গলা লাশটা পাওয়ার পর থেকে আমি আর চঞ্চু যেন পুরো কেসটাকে নতুন ভাবে দেখতে শুরু করেছি। এতদিন ধরে যে অরিন্দম বসুর অস্তিত্ব আমাদের চোখের সামনে ছিল, সে যদি আসলে মিথ্যা হয়ে থাকে, তাহলে এতদিন ধরে আমাদের সঙ্গে দেখা করেছিল কে? আমাদের তিনজনের মধ্যে প্রথম বোধিসত্ত্ব এই প্রশ্নটা তুলল। আমরা এতদিন যে অরিন্দম বসুকে জীবিত ভেবেছি, সে তাহলে কে? চঞ্চুর মুখটা সাদা হয়ে গিয়েছিল। ও আস্তে বলল, এটা কি তাহলে ভূত? আমি জোরে বললাম, দূর, এসব ভূত টুতের কথা ভাবার দরকার নেই, এর একটা বাস্তব ব্যাখ্যা অবশ্যই আছে। আমরা গোপন কুঠুরির ভিতর থেকে বেরিয়ে এসে এখন বসার ঘরে দাঁড়িয়ে আছি। অন্ধকারের মধ্যে ঘরের পুরনো আসবাবপত্রগুলো যেন অতীতের গল্প ফিস ফিস করে বলছে। বোধিসত্ত্ব বলল, ভূত নয়, বরং কেউ ইচ্ছে করে আমাদের বিভ্রান্ত করছে। আমি প্রশ্ন করলাম, তাহলে অরিন্দম বসুর মতো দেখতে কেউ আসলে বেঁচে আছে, নাকি এটা অন্য কোনো বড় ষড়যন্ত্র? চঞ্চু হাসতে বলল, আমার মনে হচ্ছে কেউ হয়তো অরিন্দম বসুর ছদ্মবেশ নিয়েছে। আমরা চুপ করে গেলাম। এটা অসম্ভব নয়। বোধিসত্ত্ব ধীর গলা বলল, আমরা একটা কাজ করব, এই বাড়ির আশেপাশে আরো খোঁজ করতে হবে। এখানে নিশ্চয়ই এমন কিছু লুকিয়ে আছে যা এই রহস্যের চাবিকাঠি হতে পারে। আমি আর চঞ্চু মাথা নাড়লাম। এখন কেসটার সমাধান করতে হলে আমাদের আরো গভীরে যেতে হবে। আমাদের চারপাশে অন্ধকার, একটা চাপা নিস্তব্ধতা ঘিরে আছে পুরো বাড়িটাকে। রহস্যের ছায়া গাঢ় হচ্ছে। আমরা তিনজনে চুপচাপ দাঁড়িয়ে আছি। অন্ধকার বাড়ির ভিতর যেন একটা অজানা শীতলতা ভর করছে। এই রহস্যের শেষ কোথায় সেটা বুঝতে পারছি না। বোধিসত্ত্ব একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আমাদের এখন আলাদা হয়ে চারপাশটা খুঁজে থাকা দরকার। বিশেষ করে স্টাডি রুমের আশেপাশে কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে। আমি একটু ইতস্তত করলাম, হ্যাঁ, আলাদা হয়ে সেটা কি ঠিক হবে? চঞ্চু গলা নামিয়ে বলল, ভাই, সিনেমায় দেখিস না, এভাবেই লোকজন একা হয়ে গিয়ে মরে। আমি চঞ্চুকে ধমক দিলাম, চুপ কর, এখানে সিনেমার গল্প চলছে না। তবে সত্যি বলতে আমারও একটু ভয় ভয় লাগছিল। তবুও বোধিসত্ত্বর কথা মতো আমরা তিনজন আলাদা হয়ে বাড়ির বিভিন্ন জায়গা খুঁজতে শুরু করলাম। আমি স্টাডি রুমের দিকে গেলাম, চঞ্চু ড্রয়িং রুমের দিকে, আর বোধিসত্ত্ব নিচতলার লাইব্রেরিতে। স্টাডি রুমের ভিতরে ঢুকেই আমি চারপাশটা ভালো করে দেখলাম। টেবিলের ওপর ধুলো জমে গেছে, জানালার পর্দাগুলো পুরনো হয়ে বিবর্ণ। হঠাৎ আলমারির পাশে একটা মৃদু শব্দ পেলাম, যেন কেউ খুব আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছে। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। আমি ধীরে ধীরে শব্দের উৎসের দিকে এগোলাম। কে আছে এখানে? আমার গলাটা একটু কেঁপে গেল। কোনো উত্তর এলো না, কিন্তু নিঃশ্বাসের শব্দটা যেন আরো স্পষ্ট হলো। আমি আর দেরি না করে পকেট থেকে টর্চ বের করে আলো ফেললাম। টর্চের আলো পড়তেই আমার গলা শুকিয়ে গেল। আলমারির ছায়ার মধ্যে একজন দাঁড়িয়ে আছে। চোখ বড় বড় হয়ে গেল আমার। আমি জোরে বললাম,
কে তুমি? সে ধীরে ধীরে বেরিয়ে এলো অন্ধকার থেকে এবং আমি দেখে স্তব্ধ হয়ে গেলাম। অরিন্দম বসু! ফিস ফিস করে বলে উঠলাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো কিছুক্ষণ আগেই অরিন্দম বসুর পচা গলা লাশ পেয়েছি। তাহলে এই মানুষটা যদি সত্যি অরিন্দম বসু হয়, তাহলে গোপন কুড়িতে পাওয়া লাশ কার? আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার নিজের চোখকে। স্টাডি রুমের কোণ থেকে বেরিয়ে আসা লোকটা দেখতে একদম অরিন্দম বসুর মতো, অথচ আমরা তো কিছুক্ষণ আগে তার পচা গলা লাশ পেয়েছি। তাহলে আমার কণ্ঠ কাঁপছিল। তুমি তুমি কে? লোকটা ঠান্ডা গলায় বলল, তোমরা আমাকে খুঁজছিলে, তাই না? আমি একবার পিছিয়ে গেলাম। অরিন্দম বসু? কিন্তু লোকটা হেসে উঠল। সে হাসির মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি ছিল। ভয় পেও না, আমি যা বলবো মন দিয়ে শোনো, কারণ সত্যিটা জানলে তোমাদের গোটা পৃথিবীটাই কেঁপে উঠবে। আমার হাত পা অবশ হয়ে আসছিল। মনে হচ্ছিল বোধিসত্ত্ব বা চঞ্চু এখানে থাকলে ভালো হতো, কিন্তু আমি একাই আছি এই রহস্যময় ব্যক্তির সামনে। আমি গলা শুকিয়ে বললাম, তুমি বেঁচে আছো? তাহলে গোপন কুঠুরিতে পাওয়া এই লাশটা কার? লোকটা এক পা এগিয়ে এসে বলল, ওটা আমারই ছায়া, ফিয়াল, আমার অস্তিত্বের এক অংশ, যা এখানে রেখে গেছিলাম আমি। আমার মাথা চক্কর দিচ্ছিল। মানে ছায়া আবার কি? লোকটা এবার আমার একদম সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো অন্ধকারে জল করছে। সে ধীর গলা বলল, তুমি কি কখনো দেখেছো একটা মানুষ তার নিজের ছায়া থেকে আলাদা হয়ে যেতে পারে? আমি কিছু বলার আগেই স্টাডি রুমের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল অদৃশ্য কিছু একটা চারপাশে দুলছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, চিৎকার করে উঠলাম, বৌদি, চঞ্চু, এখান থেকে বেরিয়ে আসো জলদি। ঠিক তখনই ঘরের জানলা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল। বাতাসের এক ঝাপটায় টেবিলের সব কাগজ উড়ে গেল। আলো মিটমিট করতে লাগলো, আর আমার সামনে দাঁড়ানো লোকটা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো, যেন সত্যি সে একটা ছায়া। আমার মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এটা কি সত্যি অরিন্দম বসু, নাকি ওর ছায়ার খেলা? ঘরের ভিতর সেই অদ্ভুত পরিবেশটা কিছুক্ষণ স্থির হয়ে রইল। বাতাসটা যেন ভারী হয়ে এসেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি পিছনে তাকিয়ে দেখলাম দরজা বন্ধ, জানালাও বন্ধ। আমি জানি বোধিসত্ত্ব আর চঞ্চু বাইরে কোথাও আছে, কিন্তু আমি এখন সম্পূর্ণ একা। আমি আবার তাকালাম সামনের দিকে, কিন্তু সেখানে কেউ নেই। কয়েক মুহূর্ত আগেও সেখানে অরিন্দম বসুর মতো দেখতে লোকটা দাঁড়িয়েছিল। সেখানে এখন শুধুই শূন্যতা। আমার মাথার মধ্যে হাজারটা প্রশ্ন উকি মারছে। আমি কি কল্পনা করছিলাম, নাকি সত্যি একটা অতিপ্রাকৃত ঘটনার সাক্ষী হলাম? আমি ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গেলাম। বাতাসের ঝাপটায় ছড়িয়ে পড়া কাগজগুলো একটার পর একটা তুলতে শুরু করলাম। এর মধ্যে একটা হলদেটে কাগজ চোখে পড়ল। তাতে কিছু হাতে লেখা শব্দ। ছায়া সবসময় আমাদের সঙ্গে থাকে, কিন্তু যদি কেউ তার ছায়াকে নিজের থেকে আলাদা করে দেয়। আমি শিউরে উঠলাম। ঠিক তখনই বাইরের থেকে পায়ের শব্দ পেলাম। দরজার ফাঁক দিয়ে বোধিসত্ত্বের চিন্তিত গলা শোনা গেল, সব ঠিক আছে? আমি দ্রুত গিয়ে দরজা খুললাম।
বোধিসত্ত্ব আর চঞ্চু উল্কা শাড়ির মতো ভেতরে ঢুকে এলো। চঞ্চু আমার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, পিয়াল্লা, তোর মুখটা এত সাদা হয়ে গেছে কেন? কি হয়েছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এখানে এখানে আমি অরিন্দম বসুকে দেখলাম। বোধিসত্ত্ব থমকে গেল। মানে? আমরা তো তার লাশ পেয়েছি। আমি দ্রুত টেবিলের দিকে গিয়ে সেই কাগজটা তুলে ধরলাম। এটা দেখো, কে যেন আমাদেরই একটা সংকেত দিয়ে গেছে। বোধিসত্ত্ব দ্রুত কাগজটা হাতে নিল। তার চোখ গভীর হয়ে উঠল। ছায়া থেকে যদি কেউ নিজেকে আলাদা করে নেয়? চঞ্চু অবাক হয়ে বলল, এটা আবার কি অর্থ? বোধিসত্ত্ব গভীরভাবে চিন্তা করে বলল, হয়তো আমাদের সত্যিটা জানার সময় হয়ে এসে গেছে। আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। আমাদের সামনে হয়তো এমন কিছু অপেক্ষা করছে যা সমস্ত যুক্তি ও বাস্তবতার সীমা ছাড়িয়ে যেতে পারে। বোধিসত্ত্বর হাতে ধরা সেই হলদেটে কাগজটা যেন আমাদের দিকে ফিসফিস করে কিছু বলতে চাইছিল। তার চোখের গভীরে অদ্ভুত এক নিষ্ঠুরতা খেলে গেল, যেন সে এই লাইনগুলোর আসল মানে বুঝতে পারছে। আমি আর চঞ্চু অপেক্ষায় রইলাম। কয়েক মুহূর্ত চুপ থাকার পর বোধিসত্ত্ব আস্তে আস্তে বলল, আমাদের সেই গোপন কুঠুরিতে আবার যেতে হবে। আমি একটু চমকে উঠে উঠলাম, কিন্তু বোধি, সেখানে তো আমরা আগে গিয়েছি। অরিন্দম বসুর পচা গলা লাশও তো ওখানে ছিল। বোধিসত্ত্ব ধীর গলায় বলল, যদি বলি ওই লাশ আসলে অরিন্দম বসুর দেহ, কিন্তু সে নিজেই তার ছায়াকে আলাদা করে ফেলেছিল। আমরা দুজনই স্তব্ধ হয়ে গেলাম। চঞ্চু হতবাক হয়ে বলল, মানে কেউ কি নিজের ছায়াকে আলাদা করতে পারে? বোধিসত্ত্ব টেবিলের উপর রাখা একটা ধুলো পড়া বইয়ের দিকে তাকিয়ে বলল, অরিন্দম বসু যদি সত্যি তার ছায়াকে নিজের থেকে আলাদা করে গিয়ে থাকে, তাহলে তার পচা গলা দেহ এখানে পড়ে থাকবে, কিন্তু তার ছায়া, সেটার অস্তিত্ব থেকেই যাবে। আমার গলা শুকিয়ে এলো। আমি নিঃশ্বাস নিলাম গভীরভাবে। বোধি, তাহলে কি আমরা একটা অতিপ্রাকৃত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে আছি? বোধিসত্ত্ব কপাল কুঁচকে বলল, এটা অতিপ্রাকৃত নাকি নিছকে মানুষের তৈরি এক বিভীষিকা, সেটা জানতে গেলে আমাদের আরো গভীরে যেতে হবে। চঞ্চু একটু দম নিয়ে বলল, তাহলে দেরি না করে চলো কুটুরির দিকে। আমরা তিনজন আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না। এই রহস্যের সমাধান করতেই হবে, কারণ এখন শুধু সত্যিটা জানার অপেক্ষা নয়, আমাদের নিজেদের বাঁচানোর লড়াইও শুরু হয়ে গেছে। আমরা তিনজন গোপন কুঠুরির দিকে এগিয়ে চললাম। রাত গভীর হয়েছে। গোটা বাড়ি যেন নিঃশব্দের চাদরে ঢাকা। আমাদের পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। মনে হচ্ছে বাড়িটা নিজেই ফিস ফিস করে কিছু বলছে। চঞ্চু ফিস ফিস করে বলল, পিয়ালদা, এই রহস্যটা কেমন যেন গায়ে কাটা দেওয়ার মতো হয়ে যাচ্ছে। ছায়া আলাদা করে দেওয়া, এটা কি আদৌ সম্ভব? আমি কোনো উত্তর দিলাম না, কারণ সত্যি বলতে আমার নিজেরই মাথা কাজ করছিল না। বোধিসত্ত্বর সামনে এগিয়ে চলেছে চুপচাপ। তার চোখ দুটো একদম স্থির। এই নীরবতা অস্বস্তিকর লাগছিল, কিন্তু আমি জানি সে তার সমস্ত চিন্তা শক্তি দিয়ে কিছু একটা বিশ্লেষণ করছে। গোপন কুঠুরির দরজার সামনে এসে থামলাম আমরা। দরজাটা যেমন আমরা রেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছে, তবে দরজার গায়ে কেমন একটা অদ্ভুত আঁচড়ের দাগ দেখা যাচ্ছে, যা আগের বার ছিল না। আমি ফিসফিস করে বললাম, বোধি, এই দাগগুলো আগে ছিল না। বোধিসত্ত্ব হাত বুলিয়ে দেখল দাগগুলোর উপর, তারপর নিচু সুরে বলল, কেউ বা কিছু ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। আমার বুক ধক করে উঠল। চঞ্চু আতঙ্কিত চোখে আমাদের দিকে তাকালো। ভেতরে কি তাহলে কেউ আছে? বোধিসত্ত্ব আমাদের ইঙ্গিত করলো চুপ থাকতে। তারপর ধীরে ধীরে দরজার পাল্লা ঠেলে খুলল। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ নাকে ঝাঁজ লেগে গেল।
পচা দেহের গন্ধ যেন এখনো রয়ে গেছে। আমি রুমালের এক প্রান্ত মুখে চেপে ধরলাম। বাতাস ভারী হয়ে গেছে। আমি চারপাশে তাকিয়ে দেখলাম সবকিছু আগের মতোই আছে। একপাশে সেই পচা লাশ পড়ে আছে, ঠিক যেভাবে রেখে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ আমরা টের পেলাম ঘরের এক কোণে অন্ধকারের মধ্যে কেমন যেন কিছু একটা নড়ছে। আমরা তিনজনই মুহূর্তের জন্য থমকে গেলাম। বুকের ভিতর রীতিমতো ধুক ধুক করতে শুরু হয়ে গেল। চঞ্চু শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল, ওই কোনটা কি যেন আছে। বোধিসত্ত্ব পকেট থেকে টর্চ বের করে আলো ফেলল সেই জায়গায়। আর ঠিক তখনই আমাদের সামনে ফুটে উঠল এক অদ্ভুত দৃশ্য। কোনায় একটা ছায়া পড়ে আছে, কিন্তু ছায়াটা পড়ার কথা নয়। ছায়াটা যেন নিজে নিজে নড়ছে। আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। চঞ্চু অস্পষ্ট স্বরে ফিসফিস করল, এটা কি? এটা এটা কি? আর তখনই ছায়াটা ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, যেন সেটা নিজের একটা স্বাধীন অস্তিত্ব আছে। আমরা তিনজন এক মুহূর্তের জন্য একদম জমে গেলাম। আমাদের সামনে দাঁড়িয়ে আছে অরিন্দম বসুর ছায়া। আমরা তিনজন হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। সামনে অন্ধকারের কোণ থেকে বেরিয়ে আসা সেই ছায়া মূর্তিটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। মনে হচ্ছে একটা অস্পষ্ট অবয়ব, অথচ ঠিক যেন মানুষের মতো নয়। তার গড়ন, তার চলাফেরা, সবকিছু কেমন যেন অতি প্রাকৃত। আমার গলা শুকিয়ে গেল। চঞ্চুর হাত কাঁপছে। সে ফিসফিস করে বলল, বিড়ালদা, ওটা কি সত্যি একটা ছায়া? আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ সত্যি বলতে এই দৃশ্যের ব্যাখ্যা আমার কাছেও নেই। বোধিসত্ত্ব এক ধাপ এগিয়ে গিয়ে টর্চের আলোটা ছায়ার মুখের দিকে ফেলল। আর তখনই আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম ছায়া মূর্তিটা অরিন্দম বসুর। কিন্তু কিভাবে? এই ছায়া কি সত্যি তার, নাকি কেবলই আলোর খেলা? বোধিসত্ত্ব ধীর গলা বলল, তুমি কে? ছায়াটা ধীরে ধীরে একপাশে নড়ল, যেন আমাদের প্রশ্নটা শুনতে পেয়েছে। চঞ্চু ফিসফিস করে বলল, বেয়ালদা, হ্যাঁ আমি বলছি, হ্যাঁ আমরা এখান থেকে বেরিয়ে যাই। এটা এটা স্বাভাবিক কিছু না। আমি চঞ্চুর হাত চেপে ধরলাম। এখনই পিছু উঠলে চলবে না। বোধিসত্ত্ব আবারও বলল, তুমি কি সত্যি অরিন্দম বসু? এক মুহূর্ত নীরবতা। তারপর সেই ছায়ামূর্তিটা ফিসফিস করে একটি মাত্র শব্দ করল, মা। আমাদের তিনজনেরই শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। না, তাহলে এটা কে? বোধিসত্ত্বের চোখে অদ্ভুত এক তীক্ষ্ণতা খেলে গেল। সে বলল, তুমি যদি অরিন্দম বসু না হও তাহলে তুমি কে? ছায়ামূর্তিটা ধীরে ধীরে একপাশে সরে গেল। তারপর ফিসফিস করে বলল, আমি তার ছায়া। চঞ্চু এবার আর নিজেকে সামলাতে পারল না। আতঙ্কে পিছনে সরে গেল। আমি গলা শক্ত করে বললাম, ছায়া? ছায়া আবার আলাদা অস্তিত্ব হয় নাকি? ছায়ামূর্তিটা এবার কেমন যেন একটা হতাশার শ্বাস ফেলল। তারপর বলল, যখন মানুষ তার সবচেয়ে অন্ধকার দিকটা আলাদা করতে চায়, তখন সেই ছায়া আলাদা হয়ে যায়। বোধিসত্ত্ব চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে সেই কিছু একটা গভীরভাবে ভাবছে। আমি শ্বাসরুদ্ধ কণ্ঠে বললাম, তাহলে কি অরিন্দম বসু তার নিজের ছায়াকে আলাদা করে ফেলেছিল? ছায়ামূর্তিটা এবার স্পষ্টভাবে বলল, সে চেয়েছিল মুক্তি, কিন্তু সে জানতো না তার ছায়া কখনোই তাকে ছাড়বে না। আমাদের চারপাশে বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। বোধিসত্ত্ব এক ধাপ এগিয়ে গিয়ে দৃঢ় স্বরে বলল, তাহলে এখন তুমি কি যাও? ছায়ামূর্তিটা আমাদের দিকে তাকিয়ে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর তার ফিসফিসে কণ্ঠে বলল, আমি চাই প্রতিশোধ। আমরা তিনজন স্থির হয়ে দাঁড়িয়ে আছি। অন্ধকারের কোণে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিটা আমাদের দিকে তাকিয়ে আছে।
যেন আমাদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে। চঞ্চু ফিস ফিস করে বলল, পিয়ালদা, এটা কি বললো? প্রতিশোধ? কিন্তু কাদের উপর? আমি গলা শুকিয়ে গেছে টের পেলাম, তবু নিজেকে সামলে বললাম, কার উপর প্রতিশোধ নিতে চাস তুই? ছায়ামূর্তিটা এবার ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো। আমি আর চঞ্চু একটু পিছনে সরে গেলাম। বোধিসত্ত্ব একদম স্থির দাঁড়িয়ে রইল, তার চোখে চিন্তার ছাপ। ছায়ামূর্তিটা এবার ফিস ফিস করে বলল, তোমাদের উপর। আমার মাথায় বজ্রাঘাত হলো। চঞ্চু ভয়ে ফিস ফিস করলো, আমাদের উপর? কিন্তু কেন? ছায়াটা এবার কেমন যেন একটা বিকৃত হাসির মতো শব্দ করলো, তারপর বলল, তোমরা আমার মুক্তি চাওনি, তোমরা আমাকে আলাদা করে দিয়েছ, অথচ আমাকে শেষ করনি। এখন আমি ধীরে ধীরে বিলীন হয়ে যাব। এটা কি তোমরা চেয়েছিলে? আমি ভ্রু কুঁচকে বললাম, তাহলে তুই কি চাস? ছায়ামূর্তিটা এবার সামনে এগিয়ে এলো। আমরা আরেক ধাপ পিছিয়ে গেলাম। সে ধীরে ধীরে বলল, আমি চাই আমার অস্তিত্ব, আমি হারিয়ে যেতে চাই না। বোধিসত্ত্ব এবার ধীর স্বরে বলল, কিন্তু তুই তো অরিন্দম বসুর ছায়া, মানুষ তার ছায়ার থেকে কখনো আলাদা হতে পারে না। ছায়ামূর্তিটা এবার একটু থেমে বলল, অরিন্দম বসু আমাকে আলাদা করেছিল, কিন্তু সে ভুল করেছিল। এখন আমি আর তার ছায়া নই, আমি এখন আমি নিজেই। আমার বুক ধক করে উঠল। তাহলে এটা কি আসলে একটা স্বাধীন অস্তিত্ব পেয়ে গেছে? চঞ্চু কাপা গলায় বলল, এটা কি তাহলে সত্যি একটা আত্মা? বোধিসত্ত্ব ঠান্ডা গলায় বলল, না, এটা তারই একটা দিক যা সে নিজেই তৈরি করেছিল, কিন্তু এই অস্তিত্ব খুব বেশি দিন টিকতে পারবে না। ছায়ামূর্তিটা এবার ব্যাকুল গলায় বলল, আমি চাই বাঁচতে, তোমাদের সাহায্য চাই। আমি আর চঞ্চু মুখ চাওয়াচাই করলাম। ব্যাপারটা খুব জটিল হয়ে যাচ্ছে। বোধিসত্ত্ব এবার গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু তুই কি জানিস তোকে বাঁচাতে গেলে কি হতে পারে? ছায়ামূর্তিটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর বলল, আমি জানি, আর তাই তোমাদের সাহায্য চাই, কারণ আমি এখন আর শুধু ছায়া নই। আমাদের চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। বোধিসত্ত্ব কিছু একটা ভাবছে, আমি তা বুঝতে পারছি। এই ছায়ার অস্তিত্ব কি সত্যি রাখা সম্ভব? আর যদি রাখা সম্ভব হয়, তাহলে তার জন্য আমাদের কি মূল্য চোকাতে হবে? ঘরটায় যেন এক অদৃশ্য চাপে শ্বাস নেওয়াই কঠিন হয়ে উঠেছে। আমরা তিনজন এক পাশে দাঁড়িয়ে, আর আমাদের সামনে সেই ছায়ামূর্তি, যে বলে সে এখন আর কেবল ছায়া নয়, সে নিজেই একটা অস্তিত্ব। বোধিসত্ত্বের চোখ একদম স্থির। আমি জানি ওর মাথার ভিতর ঝড় চলছে। এই রহস্যের একটা ব্যাখ্যা দিতেই হবে। চঞ্চু আস্তে করে আমার কানে কানে বলল, পিয়ালদা, এটা যদি সত্যি আমাদের সাহায্য চায়, তাহলে আমরা কি ওকে সাহায্য করব? আমি কোনো উত্তর দিলাম না, কারণ সত্যি বলতে আমিও জানি না কি করা উচিত। বোধিসত্ত্ব এবার সামনে এগিয়ে গেল, তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, তুই বলছিস তুই বাঁচতে চাস, কিন্তু তোকে বাঁচাতে হলে আমরা কি করব? ছায়ামূর্তিটা যেন এক মুহূর্ত থমকে গেল, তারপর ফিস ফিস করে বলল, আমাকে আমার মূল শরীরের সাথে ফিরিয়ে দাও। আমাদের তিনজনেরই বুক ধক করে উঠল। চঞ্চু ভয়ে গলা কাঁপিয়ে বলল, মানে এটা কি আবার সম্ভব? বোধিসত্ত্বের চোখে এবার তীক্ষ্ণ দৃষ্টি খেলে গেল। সে বলল, তুই কি বলতে চাস? অরিন্দম বসু এখনো বেঁচে আছে? ছায়াটা কিছুক্ষণ চুপ করে রইল,
তারপর বলল, সে এখনো কোথাও আছে, কিন্তু সে সম্পূর্ণ নেই। আমরা তিনজনই এবার ভুরু কুচকে তাকালাম। আবার কি কথা? আমি গম্ভীর স্বরে বললাম, তাহলে আমাদের কি করতে হবে? ছায়ামূর্তিটা ধীরে ধীরে বলল, অরিন্দম বসুর শরীরের কাছে আমাকে নিয়ে যাও। ও যদি আমাকে ফিরিয়ে নেয় তাহলে আমি আর হারিয়ে যাব না। বোধিসত্ত্ব এবার গম্ভীরভাবে মাথা নাড়ল। আর যদি সে তোকে ফিরিয়ে না নিতে চায়? ছায়ামূর্তিটা এবার একটু কেঁপে উঠল। তারপর বলল, তাহলে আমি সত্যি হারিয়ে যাব চিরতরে। আমি আর চঞ্চু মুখ চাওয়াচাই করলাম। ব্যাপারটা আরো জটিল হয়ে যাচ্ছে। আমাদের কি সত্যি অরিন্দম বসুর কাছে যেতে হবে? আর যদি সে মারা গিয়ে থাকে তাহলে এই ছায়ার অস্তিত্বের কি হবে? বোধিসত্ত্ব এক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, আমরা তাহলে অরিন্দম বসুর খোঁজ নেব, দেখা যাক সত্যিটা কি। ছায়ামূর্তিটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। ফিস ফিস করে বলে গেল, দ্রুত করো, আমার সময় শেষ হয়ে আসছে। ঘরটা আবার নিঃশব্দ হয়ে গেল। আমরা তিনজন চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এই রহস্যের সমাধান এখনো অনেক দূরে, কিন্তু আমরা এবার সত্যিটা জানার জন্য এক ধাপ এগোলাম। ঘরের নিস্তব্ধতা যেন আমাদের চারপাশে মোটা আস্তরণের মতো জমে গেছে। ছায়ামূর্তিটা মিলিয়ে যাওয়ার পরও মনে হচ্ছে তার অস্তিত্ব এখানেই কোথাও রয়ে গেছে। আমি ধীরে ধীরে শ্বাস নিলাম। তারপর বললাম, এবার কি করব বুধিদা? বোধিসত্ত্ব কপালে ভাঁজ ফেলে ভাবছে। ও চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে আছে, যেন সমস্ত সম্ভাবনা ওলট পালট করে দেখছে। প্রথমে আমাদের নিশ্চিত হতে হবে অরিন্দম বসু আদৌ বেঁচে আছে কিনা। কিন্তু কিভাবে? চঞ্চু গলা শুকনো করে বলল। বোধিসত্ত্ব এবার ধীরে ধীরে বলল, অরিন্দম বসুর খোঁজ নিতে হলে আমাদের তার শেষ অবস্থানের তথ্য জোগাড় করতে হবে। পুলিশি রিপোর্ট, খবরের কাগজ বা যারা ওকে চিনত তাদের সঙ্গে কথা বলতে হবে। আমি মাথা নাড়লাম। হয়তো তার কোনো নিকট আত্মীয় বা পুরনো বন্ধুর কাছে গেলে কিছু তথ্য পাওয়া যাবে। চঞ্চু হঠাৎ বলে উঠল, একটু দাঁড়াও, আমি যেন শুনেছিলাম অরিন্দম বসুর এক ভাই আছে, নাম অশোক বসু। বোধিসত্ত্ব এবার চঞ্চুর দিকে তাকালো। তুই এটা কোথা থেকে জানলি? চঞ্চু একটু ইতস্তত করে বলল, আমি আগে একবার একটা আর্টিকেলে পড়েছিলাম। অরিন্দম বসুর পরিবার সম্পর্কে লিখেছিল। তার একমাত্র ভাই অশোক বসু এখন শহরের বাইরে থাকে, কিন্তু মাঝে মাঝে এখানে আসে। আমি উত্তেজিত হয়ে বললাম, তাহলে আমাদের আগে অশোক বসুর সঙ্গে যোগাযোগ করতে হবে। বোধিসত্ত্ব এক মুহূর্ত চুপ থেকে মাথা নাড়ল। ঠিক বলেছিস। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি অরিন্দম বসু সত্যি বেঁচে থাকে তাহলে সে কোথায় আর কেমন অবস্থায় আছে সেটা বোঝা জরুরি। চঞ্চু একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল, কিন্তু যদি সে আমাদের সাহায্য না করে? বোধিসত্ত্বের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তাহলে ওকে সাহায্য করতে বাধ্য করতে হবে। আমি আর চঞ্চু একে অপরের দিকে তাকালাম। এই রহস্যের জট খুলতে আরো অনেক কিছু জানতে হবে। শহরটা যেন আরো বেশি রহস্যময় হয়ে উঠেছে। আমাদের গন্তব্য এখন অশোক বসুর খোঁজ করা, কিন্তু কোথায়? বোধিসত্ত্ব জানে অন্ধকারের ভিতরে ঢোকার জন্য আলো জ্বালানো দরকার, আর সেই আলোই হলো তথ্য। আমরা ঠিক করলাম আগে থানায় গিয়ে খোঁজ নিতে হবে। অরিন্দম বসুর কোনো নিখোঁজ সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছিল কিনা সেটা জানা দরকার। থানায় পৌঁছতেই অফিসার ভৌমিক আমাদের দেখে একটু অবাক হলেন। বোধিসত্ত্বের দিকে তাকিয়ে বললেন, আপনারা আবার কি নিয়ে এসেছেন? বোধিসত্ত্ব শান্ত গলায় বলল,
অরিন্দম বসুর নামে কোনো রিপোর্ট আছে কিনা একটু দেখতে পারবেন? ভৌমিক কয়েক মুহূর্ত আমাদের দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, অরিন্দম বসু কয়েক বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার ভাই অশোক বসু একবার থানায় এসেছিল খোঁজ নিতে, তারপর আর কিছু জানি না। আমাদের তিনজনেরই চোখে কৌতূহল জ্বলে উঠল। আমি বললাম, তাহলে কি ধরে নিতে হবে সে এখনো নিখোঁজ? ভৌমিক ফাইল ঘেটে দেখলেন, তারপর মাথা নাড়লেন। সরকারিভাবে তাকে মৃত ঘোষণা করা হয়নি, কিন্তু কেউই জানে না সে কোথায়। বোধিসত্ত্ব এবার বলল, অশোক বসুর ঠিকানা আছে? ভৌমিক একটা পুরনো কাগজ বের করে দেখালেন, তাতে একটা পুরনো ঠিকানা লেখা ছিল, তবে সেটা এখনকার ঠিকানা কিনা তা বোঝা মুশকিল। আমরা থানার বাইরে বেরিয়ে এলাম। চঞ্চু বলল, এখন কি করব? বোধিসত্ত্ব চোখ সরু করে বলল, অশোক বসুকে খুঁজে বের করতে হবে। আমি একটু চিন্তিত হয়ে বললাম, কিন্তু সে আমাদের সঙ্গে কথা যদি না বলতে চায়? বোধিসত্ত্ব ঠান্ডা গলা বলল, তাহলে ওকে বাধ্য করব। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অশোক বসুর শেষ পরিচিত ঠিকানার দিকে। আমাদের সামনে একটা দোতলা পুরানো বাড়ি, দরজাটা আধ খোলা। আমরা দরজায় ধাক্কা দিলাম, কেউ সাড়া দিল না। আমরা আবার ধাক্কা দিলাম। হঠাৎ দরজার ভেতর থেকে একটা কণ্ঠস্বর এলো, তোমরা কি ওকে খুঁজতে এসেছ? আমাদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ভেতরে কে আছে? আর সে আমাদের আগে থেকেই জানতো? আমরা তিনজন একসঙ্গে এক পা করে পিছিয়ে গেলাম। দরজার ফাঁক দিয়ে ভেতরের অন্ধকার থেকে আসা কণ্ঠস্বরটা যেন আমাদের বুকের মধ্যে একটা চাপা উত্তেজনার ঢেউ তুলল। চঞ্চু গলাটা খাকারি দিয়ে বলল, কে কে বলছে? ভেতর থেকে আবার সেই গলাটা শোনা গেল, এবার একটু ধীর, একটু গভীর। তোমরা কি অরিন্দম বসুকে খুঁজছ? আমি আর বোধিসত্ত্ব একে অপরের দিকে তাকালাম। বোধিসত্ত্ব এবার দরজার দিকে এক পা এগিয়ে গিয়ে বলল, আপনি কে? আপনি কি অশোক বসু? এক মুহূর্ত নীরবতা, তারপর দরজাটা শব্দ করে আরেকটু খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক মধ্যবয়স্ক লোক, শুকনো চেহারা, চোখের নিচে কালি, গায়ে মলিন একটা শার্ট। আমি অশোক বসু, লোকটা বলল। তারপর আমাদের তিনজনকে একবার করে দেখে নিয়ে প্রশ্ন করল, তোমরা কে? বোধিসত্ত্ব শান্তভাবে উত্তর দিল, আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছি। আপনার ভাই অরিন্দম বসু সম্পর্কে কিছু জানতে চাই। অশোক বসু এক দৃষ্টিতে বোধিসত্ত্বের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমাদের কেন ওর খোঁজ নিতে হবে? আমি এবার সরাসরি বললাম, কারণ আমরা মনে করি অরিন্দম বসু হয়তো বেঁচে আছে। অশোক বসু চমকে উঠল, ওর চোখে মনি একটু বড় হয়ে গেল, মুখটা মুহূর্তের মধ্যে বিবর্ণ হয়ে গেল। এটা এটা কি বললে? বোধিসত্ত্ব এবার এক ধাপ এগিয়ে গিয়ে বলল, আপনার ভাই হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, কেউ জানে না সে কোথায়, অথচ কয়েকদিন আগে এমন কিছু ঘটেছে যা আমাদের মনে করাচ্ছে সে হয়তো এখনো কোথাও লুকিয়ে আছে বা কোনো কারণে সামনে আসতে পারছে না। অশোক বসু এবার দরজা থেকে তাকিয়ে বলল, ভেতরে এসো। আমরা একটু দ্বিধা করে ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার, ছিমছাম, কিন্তু অদ্ভুত একটা গুমোট ভাব চারপাশে। অশোক বসু আমাদের বসতে ইঙ্গিত করল, তারপর এক কাপ চায়ের জন্য পাশের ঘরের দিকে হাঁটল। আমি ফিসফিস করে বললাম, বুধিদা, এটা ঠিক হচ্ছে তো? বোধিসত্ত্ব গম্ভীর গলা বলল, এটাই আমাদের একমাত্র পথ পিয়াল। অশোক বসু ফিরে এসে আমাদের সামনে বসল। এবার ওর চোখে একটা কেমন যেন ভয় মিশে গেল। তোমাদের কিছু বলার আগে আমি একটা প্রশ্ন করব, সে বলল। বোধিসত্ত্ব মাথা নাড়ল, করুন। অশোক বসু ধীরে ধীরে বলল, তোমরা কি কখনো মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছ? আমাদের তিনজনের গায়ে কাটা দিয়ে উঠল।
এবার আমরা একটা গভীর রহস্যের সামনে দাঁড়িয়ে। অশোক বসুর প্রশ্নটা শুনে আমি আর চঞ্চু দুজনেই চুপ করে গেলাম, কিন্তু বোধিসত্ত্ব এক মুহূর্তের জন্য বিচলিত হলো না। অস্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি বোঝাতে চেয়েছেন? অশোক বসু গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, মৃত্যু, ওর গন্ধ, ওর ছায়া আমি খুব কাছ থেকে দেখেছি। আমি গলা খাকারি দিয়ে বললাম, আপনার ভাই অরিন্দম বসুর ব্যাপারে কিছু বলুন। অশোক বসু একটা দীর্ঘ শ্বাস ফেলে আমাদের দিকে তাকালো, তারপর বলল, অরিন্দম নিখোঁজ হয়ে যায় প্রায় 5 বছর আগে। আমি ওর খোঁজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। একদিন হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমরা তিনজনই মনোযোগ দিয়ে শুনছি। আমি তখন খুব হতাশ হয়ে পড়েছিলাম। একদিন রাতে আচমকা আমার বাড়ির দরজায় কেউ নক করে। দরজা খুলতে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। তার মুখটা দেখতে পাচ্ছিলাম না অন্ধকারে, কিন্তু তার কণ্ঠস্বর সেটা ছিল অরিন্দমের মতো। আমার গায়ে কাটা দিল। চঞ্চু অবাক হয়ে তাকালো। আমি প্রশ্ন করতে এসে বলল, অন্ধকারের মাঝে সত্যি লুকিয়ে থাকে। অশোক, আমাকে খুঁজো না। তারপর সে মিলিয়ে গেল অন্ধকারে। আমি বিস্ময়ে বলে উঠলাম, এরপর আপনি কিছু করেননি? অশোক বসু মাথা নাড়ল। পরদিন সকালে যখন ওই জায়গাটা দেখলাম, দরজার সামনে একটা কিছু পড়েছিল, একটা ছেঁড়া হাতঘড়ি, যেটা অরিন্দমেরই ছিল। বোধিসত্ত্ব এবার বলল, আপনি তখন পুলিশে যাননি? গিয়েছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি। বলেছিল হয়তো আমার মনের ভুল, কিন্তু আমি জানি সেটা মনের ভুল ছিল না। আমার ভাই হয়তো কোথাও আছে, হয়তো খুব কাছেই। ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম এই রহস্যটা আরো গভীর, আরো অন্ধকারময়। বোধিসত্ত্ব এবার বলল, আপনার কি ধারণা কেউ ইচ্ছা করে আপনার ভাইকে আড়ালে রেখেছে? অশোক বসু কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, হয়তো সে নিজেই লুকিয়ে আছে। কারণ সে এমন কিছু হয়তো জেনেছে যা তাকে প্রকাশ্যে আসতে দিচ্ছে না। চঞ্চু বলল, এখন কি করা যায় বোধিদা? বোধিসত্ত্ব চিন্তায় ডুবে গেল, তারপর বলল, একটাই উপায়, আমাদের আরো গভীরে যেতে হবে। কিন্তু সেই গভীরতায় কি লুকিয়ে আছে তা কেউই জানি না। ঘরটা যেন এক অদ্ভুত নীরবতায় ভরে উঠল। অশোক বসুর মুখে সেই কথাগুলো শোনার পর আমাদের তিনজনেরই মনে একরকম আতঙ্ক আর কৌতূহল একসঙ্গে কাজ করতে লাগলো। বোধিসত্ত্ব এবার ধীর স্বরে বলল, আপনার ভাই যদি সত্যি বেঁচে থাকে, তাহলে সে কোথায় লুকিয়ে আছে সেটা জানার একটা উপায় থাকতে পারে। আপনি কি আর কোনো অদ্ভুত ঘটনা খেয়াল করেছেন? অশোক বসু চোখ নামিয়ে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, কিছুদিন আগে আমার বাড়ির পিছনের বাগানে আমি রাতে কিসের যেন শব্দ পেয়েছিলাম। জানালা দিয়ে ওকে মেরে কিছুই দেখতে পাইনি, কিন্তু মাটিতে সিগারেটের ছাই পড়ে থাকতে দেখেছিলাম। অরিন্দম ধূমপান করত, কিন্তু সে তো 5 বছর ধরে নিখোঁজ। তাহলে? আমি আর চঞ্চু একে অপরের দিকে তাকালাম। মনে হচ্ছে অরিন্দম বসু হয়তো আমাদের থেকে খুব দূরে নেই। বোধিসত্ত্ব এবার বলল, আপনার কি মনে হয় কেউ ওর সঙ্গে দেখা করতে আসছে? হয়তো সে নিজে না এসে কাউকে পাঠাচ্ছে। অশোক বসু চিন্তিত মুখে বলল, আমি জানি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় কেউ যেন আমাকে নজরদারি করছে। রাতে কখনো কখনো মনে হয় জানলার পাশে দাঁড়িয়ে কেউ আমাকে দেখছে, কিন্তু যখন বেরিয়ে দেখি তখন কেউ থাকে না। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। চঞ্চু চাপা গলায় বলল, বোধিদা, এর মানে দাঁড়াচ্ছে যে কেউ অরিন্দম বসুকে লুকিয়ে রেখেছে, বা সেও আমাদের ছায়ার মতো আমাদের পর্যবেক্ষণ করছে। বোধিসত্ত্ব কিছুক্ষণ চুপ করে রইল,
তারপর চোখ শুরু করে বলল, আমাদের একটা ফাঁদ পাততে হবে। অশোক বসু অবাক হয়ে বলল, ফাঁদ? এ কেমন ফাঁদ? বোধিসত্ত্ব হাসল, কিন্তু সেই হাসির মধ্যে একরকম রহস্য লুকিয়েছিল। আগামীকাল রাতে আমরা আপনার বাড়ির আশেপাশে নজরদারি করব। যদি সত্যি কেউ আসে তবে তাকে ধরা আমাদের কাজ হবে। অশোক বসু এক মুহূর্ত ভেবে বলল, ঠিক আছে, কিন্তু সাবধান, যদি কেউ সত্যি আমার ভাইকে লুকিয়ে রাখে তবে সে সহজে ধরা দেবে না। আমি জানতাম এই রাত আমাদের জন্য সহজ হবে না। অরিন্দম বসু সত্যি বেঁচে আছে নাকি এটা কেবলই একটা ছায়ার খেলা? পরের রাতে আমরা তিনজন, আমি, চঞ্চু আর বোধিসত্ত্ব, অশোক বসুর বাড়ির আশেপাশে লুকিয়ে নজর রাখতে শুরু করলাম। বাড়ির সামনের গেটটা খোলা ছিল, কিন্তু চারপাশে নিস্তব্ধতা। শুধু হালকা বাতাসের শব্দ আর রাতের পোকার ডাক শোনা যাচ্ছে। বোধিসত্ত্ব আমাদের ফিস ফিস করে নির্দেশ দিল, চঞ্চু, তুই বাগানের পেছনে নজর রাখ। দেয়াল, তুই গেটের কাছাকাছি থাকবি। আমি বাড়ির সামনের জানালার দিকে নজর রাখছি। আমরা সবাই নিজের নিজের জায়গায় চলে গেলাম। মিনিট কেটে যাচ্ছে, কিন্তু কিছুই ঘটছে না। অন্ধকার আরো গাঢ় হচ্ছে। হঠাৎ একটা আওয়াজ শুনলাম, যেন মাটি খসার শব্দ। আমি সতর্ক হয়ে উঠলাম। একটা ছায়া ধীরে ধীরে গেট পেরিয়ে ভিতরে ঢুকলো। আমি এক মুহূর্ত অপেক্ষা করলাম, তারপর দ্রুত সংকেত দিলাম চঞ্চুকে। বোধিসত্ত্ব সতর্ক হয়ে গেল। লোকটা বাগানের দিকে এগিয়ে গেল, আর তখনই চঞ্চু পিছন থেকে লাফিয়ে ওর হাত চেপে ধরল। লোকটা ছটফট করতে লাগলো, কিন্তু আমরা তিনজন মিলে ওকে ধরে ফেললাম। বোধিসত্ত্ব শক্ত গলায় বলল, কে তুমি? এখানে কেন এসেছো? লোকটা নিঃশ্বাস নিল, তারপর আস্তে আস্তে বলল, আমাকে যেতে দাও, আমি বিপদে পড়ে যাব। আমি অবাক হয়ে বললাম, তোমাকে যেতে দেবো? 5 বছর ধরে নিখোঁজ অরিন্দম বসুর ছায়ার মতো তুমি এখানে আসছো, আর এখন বলছো তোমাকে যেতে দিই? লোকটা তখন মুখ তুলে তাকালো। আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল। এই লোকটা অরিন্দম বসুই? অশোক বসু দৌড়ে এসে বলল, অরিন্দম। কিন্তু অরিন্দম মাথা নাড়ল। আমি অরিন্দম নেই, আমি এখন শুধু একটা ছায়া। বোধিসত্ত্ব স্থির চোখে তাকিয়ে বলল, সবটা খুলে বলুন, কেন আপনি এতদিন লুকিয়েছিলেন? অরিন্দম একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, 5 বছর আগে আমি একটা ভুল করে ফেলেছিলাম। একটা এমন সত্য জেনেছিলাম যা জানার কথা ছিল না, তাই আমাকে মুছে দেওয়া হয়েছিল। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। এই রহস্যের শেষ কোথায়? আমরা সবাই চুপচাপ অরিন্দম বসুর মুখের দিকে তাকিয়ে আছি। 5 বছর ধরে নিখোঁজ থাকা একটা মানুষ হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আর বলছে তাকে মুছে দেওয়া হয়েছিল। বোধিসত্ত্ব ধীর স্বরে বলল, আপনি কিসের কথা বলছেন অরিন্দম বাবু? আপনাকে কেন লুকিয়ে থাকতে হলো? অরিন্দম কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তখন এক বড় কোম্পানিতে কাজ করতাম। সেই কোম্পানির কর্ণধার, তার এক ভয়ঙ্কর অপরাধের সাক্ষী হয়ে গিয়েছিলাম আমি। আমি যদি মুখ খুলতাম তাহলে তার পুরো সাম্রাজ্য ধসে পড়ত। আমি বিস্ময়ে বললাম, তাহলে আপনাকে খুনের চেষ্টা করেছিল? অরিন্দম ম্লান হাসল, খুনের চেষ্টা করলে আমি মারা যেতাম, কিন্তু ওরা চেয়েছিল আমাকে মুছে দিতে, যেন আমি কোনো দিন ছিলামই না। চঞ্চু উত্তেজিত হয়ে বলল, মানেটা কি? অরিন্দম গলায় কষ্টের সুর এনে বলল, আমার অফিসের ফাইল থেকে আমার নাম সরিয়ে দেওয়া হলো, আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলো, আমার সমস্ত পরিচয়পত্র নষ্ট করা হলো, এমনকি
আমার বন্ধু বান্ধবদেরও বোঝানো হলো যে আমি অন্য কোথাও চলে গেছি। আমার জীবনটা একটা ছায়ায় পরিণত হয়ে গেল। আমি হতবাক হয়ে গেলাম। এভাবে কাউকে পুরোপুরি অদৃশ্য করে দেওয়া সম্ভব? বোধিসত্ত্ব কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আপনি এতদিন কোথায় ছিলেন? অরিন্দম মাথা নিচু করল। আমি পালিয়ে বেরিয়েছি, অন্য পরিচয়ে, অন্য শহরে। কিন্তু কিছুদিন আগে বুঝতে পারলাম এভাবে আর চলবে না, তাই ফিরে এলাম। কিন্তু আমি এখনো নিরাপদ নই, ওরা এখনো আমাকে খুঁজছে। অশোক বসু হতভম্ব হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু এতদিন আমাকে জানালে না কেন? আমি তোমার জন্য কত খোঁজ করেছি। অরিন্দম চোখের জল সামলানোর চেষ্টা করল। আমি জানতাম না কাকে বিশ্বাস করব, কিন্তু এখন মনে হচ্ছে সত্যিটা সামনে আনতেই হবে। বোধিসত্ত্ব এবার বলল, তাহলে সত্যিটা আমাদের বলুন, কে আপনাকে মুছে দিতে চেয়েছিল? অরিন্দম গভীর শ্বাস নিল, তারপর এক অজানা ভয়ের সঙ্গে বলল, মানস দত্ত। এই নামটা শোনা মাত্রই বোধিসত্ত্ব, আমি আর চঞ্চু একে অপরের দিকে তাকালাম। কারণ মানস দত্ত এই রহস্যের অনেক আগেই কোথাও একবার আমাদের সামনে এসেছিল। বোধিসত্ত্ব একটু এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, মানস দত্ত, আপনি কি নিশ্চিত? অরিন্দম বসু মাথা নাড়ল। আমি নিশ্চিত। ওই সব কিছুর মূল চক্রী। ওর অপরাধের তালিকা অনেক লম্বা, কিন্তু আমি যেটা জেনেছিলাম সেটা ওর জন্য সবচেয়ে বিপজ্জনক ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি এমন জেনেছিলেন আপনি? অরিন্দম খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মানস দত্ত শুধু ব্যবসায়ী নয়, ও একজন আন্তর্জাতিক অর্থ পাচারকারী। কিন্তু ব্যাপারটা এখানেই থামে না। আমি একদিন ওর কোম্পানির এক গোপন ফাইল পেয়ে যাই, যেখানে প্রমাণ ছিল যে ও শুধু অর্থ পাচারই করে না, বরং বেআইনি অস্ত্র কেনাবেচার সঙ্গেও যুক্ত। আমাদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চঞ্চু ফিস ফিস করে বলল, এটা যদি সত্যি হয় তাহলে আমরা খুব বড় খেলায় ঢুকে পড়েছি। বোধিসত্ত্ব শান্ত গলায় বলল, আপনি কি সেই ফাইল এখনো আপনার কাছে রেখেছেন? অরিন্দম মাথা নাড়ল। না, যখন বুঝতে পারলাম আমি বিপদে পড়েছি তখন সেটা এক বন্ধুর কাছে গোপন করে রেখে দিয়েছিলাম। কিন্তু এখনো জানি না সেই ফাইল নিরাপদ আছে কিনা। আমি বললাম, হ্যাঁ, আপনার সেই বন্ধুর সাথে এখন যোগাযোগ আছে? অরিন্দম এক মুহূর্ত ভাবল, তারপর বলল, সত্যি বলতে আমি নিশ্চিত নই। আমি যখন শহর ছেড়ে পালাই তখন আর ওর সাথে যোগাযোগ রাখতে পারিনি। বোধিসত্ত্ব এবার স্থির চোখে তাকিয়ে বলল, আমাদের ওর সন্ধান করতেই হবে, কারণ ওই ফাইলটাই একমাত্র প্রমাণ যা মানস দত্তের মুখোশ খুলে দিতে পারে। অরিন্দম বলল, কিন্তু একটা সমস্যা আছে। আমি আর চঞ্চু একসঙ্গে বললাম, কি সমস্যা? অরিন্দম নিচু গলায় বলল, যেই ওই ফাইলের সন্ধান করেছে সেই মারা গেছে। চারপাশের বাতাস যেন এক মুহূর্তে যেন থমকে গেল। বোধিসত্ত্ব এক গভীর দৃষ্টি দিয়ে বলল, তাহলে এটা সত্যি ছায়ার খেলা, যেখানে আমাদের প্রতিপক্ষ দৃশ্যমান নয়, কিন্তু ঠিকই আমাদের নজরদারি করছে। আমি গলা শুকিয়ে ফেলে বললাম, এখন কি করব? বোধিসত্ত্ব ধীরে ধীরে হাসল, সেই রহস্যময় হাসি। তারপর বলল, আমাদের এবার ছায়ার মধ্যেই ছায়া হয়ে যেতে হবে। বোধিসত্ত্বের সেই রহস্যময় হাসি দেখে চঞ্চু ফিস ফিস করে বলল, দাদা, তোমার এই হাসিটা দেখলে কেমন জানি গায়ে কাঁটা দেয়। বোধিসত্ত্ব কোনো জবাব দিল না। ওর চোখে সেই চেনা ভাবটা ফুটে উঠেছে। ওর মাথায় ইতিমধ্যে কিছু একটা কাজ করছে। অরিন্দম বসু তখনও গভীর দুশ্চিন্তায় ডুবে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, আপনার সেই বন্ধুর নাম কি? আমরা ওকে খুঁজে বের করার চেষ্টা করতে পারি।
অরিন্দম একটু ইতস্তত করল, তারপর বলল, ওর নাম অভিজিৎ, আমার খুব কাছের বন্ধু ছিল। আমি যখন পালাই তখন ওকে সেই ফাইল দিই। ও বলেছিল ফাইলটা একটা নিরাপদ জায়গায় রেখে দেবে। বোধিসত্ত্ব বলল, ওর সঙ্গে শেষবার কবে কথা হয়েছিল? প্রায় 3 বছর আগে। তারপর থেকে যোগাযোগ নেই। ও নিজেই আমাকে বলেছিল যেন আমি আর যোগাযোগ না করি। আমি বললাম, তাহলে অভিজিৎদের খোঁজ পেতে হলে আমাদের ওর পুরনো ঠিকানায় যেতে হবে। অরিন্দম একটু চিন্তিত মুখে বলল, এর ঠিকানা ছিল বালিগঞ্জে, কিন্তু আমি জানি না ও এখনো সেখানে থাকে কিনা। বোধিসত্ত্ব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাদের একটা জিনিস বুঝতে হবে, যদি মানস দত্ত সত্যি ওই ফাইল খুঁজতে, তাহলে অভিজিৎ হয় লুকিয়ে আছে, নয়তো। চঞ্চু কথা শেষ করল, ওকেও সরিয়ে দেওয়া হয়েছে তাহলে। অরিন্দম গভীর দুশ্চিন্তায় মাথা নিচু করল। আমি বললাম, যতই ঝুঁকি থাকুক আমাদের ওকে খুঁজতেই হবে। বোধিসত্ত্ব চোখ সরু করে বলল, সত্যি ছায়ার মধ্যে ঢুকতে হবে। চলো অভিজিৎদের খোঁজ করা যাক। রাত তখন প্রায় 10টা। বালিগঞ্জে নির্জন এক গলির সামনে আমরা দাঁড়িয়ে। রাস্তার আলো ঝিমিয়ে আসছে, আশপাশটা বেশ ফাঁকা। অরিন্দম বসু আঙুল তুলে একটা পুরনো দোতলা বাড়ির দিকে দেখিয়ে বলল, ও এখানে থাকতো, তবে জানি না এখনো আছে কিনা। বোধিসত্ত্ব চারপাশটা একবার দেখে নিয়ে বলল, দরজায় কড়া নাড়ি। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। যদি অভিজিৎ এখনো এখানে থাকে তাহলে হয়তো আমাদের সাহায্য করতে পারবে, কিন্তু যদি। চঞ্চু ফিস ফিস করে বলল, দাদা, যদিও না থাকে, বা যদি বিপদে পড়ে গিয়ে। বোধিসত্ত্ব ধীর স্বরে বলল, তাহলে সেটাও জানতে হবে। আমি দরজায় ধীরে ধীরে কড়া নাড়লাম। ভিতর থেকে কোনো সাড়া নেই। একটু অপেক্ষা করলাম, আবার কড়া নাড়লাম। হঠাৎ উপরে জানলা থেকে একটা ছায়া সরে গেল। আমি চঞ্চুকে দেখিয়ে বললাম, কেউ ছিল উপরে? বোধিসত্ত্ব বলল, আমরা অপেক্ষা করব না, দরজা খোলা থাকলে ঢুকতে হবে। আমি হাত দিয়ে ধাক্কা দিতেই দরজাটা কিঞ্চিত ফাঁক হয়ে গেল। ভেতরে একটা চাপা অন্ধকার। অরিন্দম ভয় ভয় গলায় বলল, কেউ কি আছে? কোনো উত্তর এলো না। বোধিসত্ত্ব পকেট থেকে টর্চ বার করে সামনের ঘরটায় আলো ফেলল। মেঝেতে ধুলো জমে আছে, কিন্তু তাতে অনেকগুলো জুতোর ছাপ। কেউ এখানে এসেছিল, হয়তো কিছুক্ষণ আগে। আমি বললাম, আমার মনে হচ্ছে কেউ আমাদের উপস্থিতি টের পেয়েছে। বোধিসত্ত্ব ধীর পায়ে সামনের ঘরে ঢুকে গেল। আমি আর চঞ্চু ওর পিছন পিছন এগোলাম। হঠাৎ পিছন থেকে দরজাটা ঝপ করে বন্ধ হয়ে গেল। অন্ধকার ঘরটায় একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। অরিন্দম কাঁপা গলায় বলল, আমরা আমরা কি ফাঁদে পড়ে গেলাম? বোধিসত্ত্ব মৃদু গলায় বলল, না, কেউ চাইছে না আমরা এখানে থাকি, কিন্তু আমরাও সহজে ফিরে যাব না। ঠিক তখনই ওপরে কারোর পায়ের শব্দ পেলাম। আমরা সবাই সাথে সাথে মাথা তুললাম। কেউ একজন উপর থেকে ধীরে ধীরে নেমে আসছে। আমাদের দম বন্ধ হয়ে আসছিল। ওপরের কাঠের সিঁড়ি কর কর করে শব্দ করে উঠল, যেন কেউ খুব সাবধানে নামছে। চঞ্চু ফিস ফিস করে বলল, দাদা, আমরা কি লুকোবো? বোধিসত্ত্ব শান্ত গলায় বলল, না, সামনে যা আসবে তার মুখোমুখি হব। আমরা 3 জন সিঁড়ির দিকে তাকিয়ে আছি। অরিন্দম বসু পাশে দাঁড়িয়ে আতঙ্কিত চোখে চারপাশ দেখছে। সিঁড়ির ধাপে ধাপে অন্ধকারের মধ্য থেকে একটা ম্লান আলো ফুটে উঠল। ধীরে ধীরে একটা ছায়ামূর্তি নেমে এলো। একটা মধ্যবয়স্ক লোক, এলোমেলো চুল, দাড়ি গোঁফে ঢাকা মুখ, চোখ দুটো গভীর আর অবিশ্বাসে ভরা। লোকটা নিচে নেমেই ফিসফিস করে বলল, তোমরা এখানে কি করছো? আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ চেহারার সঙ্গে মিলিয়ে বুঝতে পারলাম এই বোধহয় অভিজিৎ দে। অরিন্দম হঠাৎই এক পা এগিয়ে বলল, অভি, আমি অরিন্দম, চিনতে পারছিস? লোকটা আমাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর অস্পষ্ট স্বরে বলল, অরিন্দম, তুই তুই ফিরে এসেছিস? তারপর দ্রুত আমাদের ঘরের ভিতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি বললাম, আপনি কি অভিজিৎ দে? লোকটা মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু তোমরা এখানে কেন? বোধিসত্ত্ব বলল, আপনার কাছে যে ফাইল ছিল সেটা কোথায়? অভিজিৎ বিষণ্ণ হেসে বলল, ওটা আর আমার কাছে নেই। আমাদের সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি তাড়াতাড়ি বললাম, মানে তাহলে কোথায়? অভিজিৎ গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমি ওটা একজনের হাতে তুলে দিয়েছিলাম, যে বলেছিল সেটা সুরক্ষিত থাকবে, কিন্তু এখন। বোধিসত্ত্ব চুপচাপ অভিজিতের চোখের দিকে তাকিয়ে রইল, যেন ওর মনের কথা পড়তে চাইছে। তারপর হঠাৎই বলল, যে ফাইলের সন্ধান করতে গিয়েছিল সবাই মারা গেছে, আপনিও কি তাই মনে করেন? অভিজিৎ ধীরে ধীরে মাথা নিচু করল। অভিজিৎদের কথায় আমরা সবাই চুপ করে গেলাম। ঘরের আবছা আলোয় ওর চোখ দুটো কেমন যেন শূন্য লাগছিল। আমি ধীরে বললাম, আপনি যাকে ফাইলটা দিয়েছিলেন সে কে? অভিজিৎ মাথা নাড়ল। হ্যাঁ, আমি জানি না, শুধু জানি ও নিজেকে রাহুল বলে পরিচয় দিয়েছিল। বোধিসত্ত্ব এবার গম্ভীর হয়ে বলল, আপনি কি নিশ্চিত যে সে বিশ্বাসযোগ্য ছিল? অভিজিৎ এক মুহূর্ত চুপ করে থেকে বলল, হ্যাঁ, আমি জানতাম না কার উপর ভরসা করব। যখন দেখলাম আমি বিপদে, তখন ও নিজেই এগিয়ে এসে বলল ফাইলটা সুরক্ষিত রাখবো। হ্যাঁ, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি প্রশ্ন করলাম, শেষবার কবে ওর সাথে দেখা হয়েছিল? প্রায় 3 মাস আগে। তারপর থেকে ওর আর কোনো খোঁজ পাইনি। বোধিসত্ত্ব এবার ঠান্ডা গলায় বলল, আপনি কি জানেন যে এই ফাইলের জন্য কয়েকজন খুন হয়েছে? অভিজিৎ ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ, আমি জানি, কিন্তু আমি ভাবতে পারিনি ব্যাপারটা এত দূর গড়াবে। বোধিসত্ত্ব এবার হাতের মুঠোয় ঠোঁট চেপে একটু ভেবে নিল, তারপর বলল, আমাদের রাহুলকে খুঁজে বের করতে হবে, সেই এই রহস্যের চাবিকাঠি। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু আমরা কোথায় খুঁজব? অভিজিৎ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ও একটা পুরনো লাইব্রেরির কথা বলেছিল, যেখানে মাঝে মাঝে দেখা করতে আসতো। রবীন্দ্র পাঠ লাইব্রেরি, কলেজ স্ট্রিটের কাছে একটা পুরনো বিল্ডিং। বোধিসত্ত্ব মাথা নাড়ল। তাহলে কাল সকালে সেখানে যেতে হবে, কিন্তু তার আগে। সে একটু থামল, তারপর বলল, তুমি কি নিশ্চিত যে আমাদের কেউ অনুসরণ করছে না? আমরা একে অপরের দিকে তাকালাম। অভিজিৎ ভয় কুঁকড়ে গেল। ঠিক তখনই বাইরে থেকে পায়ের আওয়াজ শোনা গেল। আমাদের সবার দম বন্ধ হয়ে গেল। ঘরের বাইরে স্পষ্ট পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ধীরে ধীরে সেটা দরজার কাছাকাছি এসে থামল। ও অভিজিৎ ফিসফিস করে বলল, ওরা এসে গেছে। বোধিসত্ত্ব চোখের ইশারায় আমাদের চুপ থাকতে বলল। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে আছি। কেবল ঘরের ভিতরে আমাদের দম নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। তারপর দরজার নিচের ফাঁকা দিয়ে একটা ছায়া দেখা গেল। কেউ একজন বাইরে দাঁড়িয়ে আমাদের গতিবিধি লক্ষ্য করছে। চঞ্চু ধীরে ধীরে পিছিয়ে গেল। আমি অরিন্দম দিকে তাকালাম। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বোধিসত্ত্ব শান্ত স্বরে বলল, কেউ যদি আমাদের অনুসরণ করে থাকে তাহলে ও জানে আমরা এখানে আছি। দরজা খুললেই বিপদ হতে পারে। আমি গলা শুকিয়ে বললাম, তাহলে এখন? বোধিসত্ত্ব দ্রুত চারপাশে চোখ বুলিয়ে একটা সিদ্ধান্ত নিল। ঘরের এক কোনায় পুরনো একটা জানালা ছিল, বাইরের সরু গলির দিকে খোলে। সে চঞ্চুকে ইশারা করল, চঞ্চু, জানলাটা খুলে দেখতো বাইরে নামা যাবে কিনা। চঞ্চুর সঙ্গে সঙ্গে জানলার কাছে গিয়ে ধীরে ধীরে সেটার কপাট খুলল। নিচে কয়েক ফুট ফাঁকা জায়গা, তারপর সরু একটা গলি। অভিজিৎ বলল, এটাই একমাত্র উপায়, সামনে দরজা দিয়ে বেরোনো অসম্ভব। ঠিক তখনই দরজায় একটা ধাক্কার শব্দ শোনা গেল। কেউ বুঝতে পেরেছে আমরা ভিতরে আছি এবং দরজা খুলতে চাইছে। বোধিসত্ত্ব বলল, চলো তাড়াতাড়ি। আমরা একে একে জানলা দিয়ে বাইরে নামতে লাগলাম। আমি শেষ জন ছিলাম।
নামার আগেই দরজায় আরো জোরে ধাক্কা পড়ল, যেন কেউ ওটা ভেঙে ফেলতে চাইছে। আমরা জানলা দিয়ে বেরিয়ে সরু গলিতে নেমে এলাম। চারদিকে নিস্তব্ধতা, শুধু আমাদের তীব্র শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে। অভিজিৎ ফিসফিস করে বলল, এখন কি করবো? প্রতিশত চারপাশে চোখ বুলিয়ে একটা সংকীর্ণ গলির দিকে ইশারা করলো। এই পথ ধরে এগোতে হবে, আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে হবে। আমরা দ্রুত হাঁটতে শুরু করলাম। গলিটা সরু আর অন্ধকার, দুপাশে পুরনো ভাঙাচোরা বাড়ির সারি। মনে হচ্ছিল যেন শহরের বুকের মধ্যে একটা অদৃশ্য ভুতুড়ে এলাকা। হঠাৎ পিছন থেকে দরজা ভেঙে পড়ার বিকট শব্দ শোনা গেল। কেউ আমাদের পিছু নিয়েছে। চঞ্চু শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল, দাদা, ওরা আমাদের ধরতে আসছে। বোধিসত্ত্ব শান্ত থাকল। তাড়াহুড়ো করিস না, ওরা জানে না আমরা কোন দিকে গেছি। আমাদের মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। অরিন্দম উদ্বিগ্ন গলায় বলল, কিন্তু আমাদের কোথায় যেতে হবে? বোধিসত্ত্ব বলল, আগেই তো ঠিক করেছিলাম, রবীন্দ্রনাথ লাইব্রেরি। রাহুল একমাত্র ব্যক্তি যে জানে ফাইলটা কোথায়। আমরা দ্রুত গলির শেষ প্রান্তে পৌঁছে গেলাম। সামনে একটা রাস্তা নেমে পড়ল পথ। বোধিসত্ত্ব একটু থেমে চারপাশ দেখল, তারপর বলল, এখন কেউ যদি আমাদের অনুসরণ করেও ওরা নিশ্চিত নয় আমরা কোন দিকে গেছি, তাই একসঙ্গে না থেকে ভাগ হয়ে যেতে হবে। আমি চমকে উঠলাম, বিভক্ত হব? বোধিসত্ত্ব বলল, আমি আর চঞ্চু একটা পথ ধরবো, তুই আর অভিজিৎ অন্য পথ ধর। আর অরিন্দম, তুই তোর মতো বেরিয়ে পড়বি। লাইব্রেরির সামনে সবাই মিলবে। অভিজিৎ দ্বিধাগ্রস্ত চোখে তাকালো, কিন্তু বোধিসত্ত্বের চোখের দৃঢ়তা দেখে পড়ে গেল। তারপর আমরা 3 দলে ভাগ হয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেলাম। আমি আর অভিজিৎ দ্রুত রাস্তা পেরিয়ে অন্ধকারে মিশে গেলাম। মাথার মধ্যে কেবল একটাই প্রশ্ন ঘুরছিল, আমরা কি ঠিক পথে চলেছি? একটু দূরে একটা পুরনো স্ট্রিট ল্যাম্পের নিচে দাঁড়িয়ে আমি চারপাশ দেখতে লাগলাম। কোথাও কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ছে না, কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। অভিজিৎ ধীর স্বরে বলল, আমরা খুব একটা, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমি ঘাড় নাড়লাম, আমিও সেটা অনুভব করছি। সাবধানে চলতে হবে। আমরা গলির মধ্যে ঢুকে ডান দিকে সরু পথ ধরে গেলাম। তখনই পিছন থেকে একটা ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে এলো। আমি সঙ্গে সঙ্গে অভিজিৎকে টেনে সরিয়ে নিলাম। দাঁড়াও। সেই লোকটা ধীরে ধীরে সামনে এলো। আলো পড়তেই দেখি সে একজন মধ্যবয়সী মানুষ, পরনে ময়লা শার্ট, চোখ জোড়া বিদ্ধ করছে। সে নিচু গলায় বলল, তোমরা রাহুলকে খুঁজছো? আমি চমকে উঠলাম, তুমি কে? লোকটা দ্রুত চারপাশ দেখে নিল, তারপর বলল, এখন জিজ্ঞাসাবাদের সময় নেই। আমি জানি তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। চলো, এখান থেকে বেরোতে হবে। অভিজিৎ সন্দেহের দৃষ্টিতে বলল, তোমাকে বিশ্বাস করবো কেন? লোকটা শীতল কণ্ঠে বলল, কারণ যদি আমায় বিশ্বাস না করো, তাহলে তোমাদের এখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। আমরা পরস্পরের দিকে তাকালাম। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। আমি আর অভিজিৎ মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে লোকটার দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে এক ধরনের অদ্ভুত আত্মবিশ্বাস, যা দেখে মনে হলো এই লোকটা আমাদের সম্পর্কে কিছু জানে। আমি সাবধানে বললাম, তুমি কিভাবে জানলে আমরা রাহুলকে খুঁজছি? লোকটা একটু হাসলো, আমি জানি, কারণ আমি তাকে শেষবার যেখানে দেখেছিলাম সেখানেই তোমরা যাওয়ার চেষ্টা করছো। কিন্তু এই শহরের রাতের বেলা ভুল পথে হাঁটলে বিপদ আছে। অভিজিৎ একটু চওড়া গলায় বলল, তুমি কে? তোমার পরিচয় কি? লোকটা পকেট থেকে একটা চুরুট বের করে ঠোঁটে রাখলো, কিন্তু আগুন দিল না। তারপর নিচু গলায় বলল, আমার পরিচয় তোমাদের জানার দরকার নেই, তবে এইটুকু বলতে পারি, রাহুল এখনো বেঁচে আছে, কিন্তু বেশি সময় নেই। তোমাদের সত্যি যদি ওর কাছে পৌঁছাতে হয়, তাহলে আমাকে অনুসরণ করতে হবে। আমি আর অভিজিৎ পরস্পরের দিকে তাকালাম। আমরা জানি এই মুহূর্তে আমাদের জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো রাহুলকে খুঁজে বের করা। আমি সাবধানে বললাম, ঠিক আছে, তুমি যদি সত্যি আমাদের সাহায্য করতে চাও তাহলে আমাদের নিয়ে চলো,
কিন্তু একটা কথা মনে রেখো, যদি আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করো তাহলে। লোকটা এবার সত্যিকারের হাসল। সেটা বোঝার জন্য বোধিসত্ত্ব তোমাদের যথেষ্ট শিখিয়েছে, তাই না? আমরা চমকে উঠলাম। এ লোকটা বোধিসত্ত্বকে চেনে? অভিজিৎ নিচু স্বরে বলল, বোধি দাদার নাম জানলে কি ওর উপর বিশ্বাস রাখা যায়? আমি একটু চিন্তা করে বললাম, আর কোনো উপায় নেই, আমাদের যেতে হবে। লোকটা মাথা নাড়ল, তারপর ধীর পায়ে সামনে এগোতে লাগলো। আমরা দুজনও নিঃশব্দে তার পিছু নিলাম। আর রাতের অন্ধকার আমাদের গিলে ফেলল। লোকটা আমাদের নিয়ে একটা সরু গলির ভিতর ঢুকে পড়ল। আশেপাশের পরিবেশ এতটাই নীরব যে মনে হচ্ছিল আমরা একটা অদৃশ্য ফাঁদের মধ্যে ঢুকে পড়েছি। আমি ফিসফিস করে বললাম, তুমি নিশ্চিত আমরা ঠিক দিকে যাচ্ছি? অভিজিৎ উত্তরে কিছু বলল না, শুধু লোকটার দিকে সন্দেহ ভরে তাকালো। লোকটা থামলো না, সামনের দিকে এগোতেই থাকলো। আমরা একটা ছোট্ট চত্বরে এসে দাঁড়ালাম। চারপাশে উঁচু দেওয়াল, উপরে ধোঁয়াটে আকাশ, ঠিক সামনেই একটা বন্ধ গ্যারেজের মতো দেখতে পুরনো বাড়ি। লোকটা থেমে বলল, ও ভেতরে আছে, কিন্তু সাবধানে যেতে হবে, কারণ ওর এটা একা থাকার কথা নয়। আমার গা শিউরে উঠল। মানে? লোকটা নিচু স্বরে বলল, ওকে ওরা নজরবন্দিতে রেখেছে। তোমরা যদি বেপরোয়া হও তাহলে রাহুল তো মরবেই, তোমরা নিজেরাও বেরোতে পারবে না। অভিজিৎ চাপা গলায় বলল, তাহলে উপায়? লোকটা কিছুক্ষণ চিন্তা করে বলল, আমি সামনের দিকটা সামলাবো, তোমরা পিছন দিক দিয়ে যাও। দরজাটা ভিতর থেকে আটকানো, কিন্তু জানলা দিয়ে ঢোকার সুযোগ আছে। ওখান দিয়ে ঢুকতে পারলে রাহুলকে উদ্ধার করা সম্ভব হবে। আমি এক মুহূর্ত ভাবলাম, তারপর সিদ্ধান্ত নিয়ে বললাম, ঠিক আছে, চেষ্টা করা যাক। আমরা নিঃশব্দে গ্যারেজের পিছনের দিকে গেলাম। জানলাটা বেশ উঁচু, কিন্তু ধরে টান দিতেই খচ করে খুলে গেল। আমি আস্তে করে ভিতরে ঢুকলাম। তারপর অভিজিৎ। ভিতরটা আধো অন্ধকার, বাতাসে একটা গন্ধ পাওয়া যাচ্ছিল, ভেজা ধুলো আর কিছু পোড়া কাঠের গন্ধ। আমরা ধীর পায়ে ভেতরে এগিয়ে গেলাম। হঠাৎ এক কোণ থেকে চাপা গোঙানির শব্দ এলো। রাহুল! আমার বুক ধরপর করে উঠল। আমরা দ্রুত শব্দের উৎসের দিকে এগিয়ে গেলাম, কিন্তু ঠিক তখনই কোনো এক অদৃশ্য বিপদ আমাদের ঘিরে ফেলল। আমি আর অভিজিৎ দ্রুত শব্দের উৎসের দিকে এগোলাম। অন্ধকার ঘরের কোণে একটা পুরনো কাঠের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় রাহুল বসে আছে। ওর মুখও কাপড় দিয়ে ঢাকা, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আমি দ্রুত ওর কাছে গিয়ে ফিসফিস করে বললাম, রাহুল, চিনতে পারছো? রাহুল কাতর চোখে তাকালো, মাথা নাড়ল আস্তে করে। আমি দ্রুত ওর মুখের কাপড় খুলে দিলাম। রাহুল হাঁপাতে হাঁপাতে বলল, তোমরা কিভাবে এখানে এলে? ওরা আছে, এখান থেকে বেরোতে হবে। ওর কথা শেষ হতে না হতেই বাইরে একটা ভারী পায়ের শব্দ শোনা গেল। অভিজিৎ সতর্ক হয়ে বলল, আমাদের ধরা পড়া মানে নিশ্চিত মৃত্যু, এখনই বেরোতে হবে। আমি দ্রুত রাহুলের হাত পা খুলতে লাগলাম, কিন্তু ঠিক তখনই দরজার উপাস থেকে গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, তোমরা যদি এখানে এসে থাকো তাহলে বেরোতে পারবে না। আমার গা শিউরে উঠল। অভিজিৎ আমাকে এক ঝটকায় পিছনে সরিয়ে দিল। দ্রুত জানলা দিয়ে বেরোতে হবে। কিন্তু আমরা আর বেরোতে পারলাম না, কারণ একটা ঠান্ডা ধাতব আওয়াজ কানে এলো। বন্দুকের সেফটি ক্যাচ খুলেছে কেউ। একটা ছায়ামূর্তি দরজার সামনে এসে দাঁড়িয়েছে। দরজার সামনে দাঁড়ানো ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে এলো। আমি দ্রুত চারপাশে চোখ বুলিয়ে দেখলাম। পালানোর একটা মাত্র পথ, জানলাটা, কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে। অভিজিৎ ফিসফিস করে বলল, তুমি রাহুলকে নিয়ে পিছনে থেকে যাও, আমি সামলাচ্ছি। না, তোমাকে একা রেখে যাব না, আমি বললাম। লোকটা এবার সামনের আলো এলো।
ওর হাতে একটা বন্দুক চকচক করছিল, গলার স্বরটা ঠান্ডা, যেন বড়। নড়াচড়া করলেই শেষ। আমার ঠোঁট শুকিয়ে গেল। রাহুল ঠান্ডা গলায় বলল, তুই এতক্ষণ কোথায় ছিলি রবি? আমি হতভম্ব হয়ে রাহুলের দিকে তাকালাম। রাহুল চেনে এই লোকটাকে? রবি ঠান্ডা দৃষ্টিতে তাকালো। তোর কি মনে হয় রাহুল, তোকে তো আমি এখানে এনেছি? রাহুলের মুখটা বিবর্ণ হয়ে গেল। আমি বুঝতে পারলাম সবকিছু ঠিক যেভাবে ভেবেছিলাম, ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি গভীর। রাহুল ধীরে ধীরে বলল, তুই বিশ্বাসঘাতক। রবি হেসে উঠল, বিশ্বাসঘাতক না রাহুল, আমি শুধু টিকে থাকার চেষ্টা করছি। আর তোরা যদি আমার পথে আসিস তাহলে। ওর আঙ্গুল বন্দুকের ট্রিগারের দিকে নামতে শুরু করলো। ঠিক তখনই একটা শব্দ হলো। কঠিন ধাতব কিছু একটা প্রচন্ড গতিতে আছড়ে পড়ল, আর রবি চিৎকার করে উঠে মাটিতে পড়ে গেল। ওর বন্দুক ছিটকে দূরে পড়ল। অভিজিৎ সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ওর বন্দুকটা তুলে নিল। আমি হতভম্ব হয়ে দেখলাম ছাদের দিকে দাঁড়িয়ে আছে প্রতিশব্দ। ও ঠান্ডা গলায় বলল, খেলা শেষ রবি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু বুঝতে পারলাম এই গল্পের শেষ এখনো হয়নি। রবি মাটিতে পড়ে কাতরাচ্ছে, আর অভিজিৎ ওর বন্দুকটা শক্ত করে ধরে রেখেছে। আমি এক ঝলকে বোধিসত্ত্বের দিকে তাকালাম। ও ধীর পায়ে নিচে নামলো, চোখে মুখে চরম কঠোরতা। রাহুল ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওর চোখে একটা জ্বলন্ত ক্রোধ ফুটে উঠল। তোকে বিশ্বাস করেছিলাম রবি, তুই আমার বন্ধু ছিলি। রবি ঠোঁট চেপে বলল, বন্ধু? আমি কখনো তোর বন্ধু ছিলাম না রাহুল, তুই জানিস না আসল খেলা কি। বোধিসত্ত্ব ঠান্ডা গলায় বলল, তাহলে বলো রবি, সত্যিটা কি? রবি হেসে উঠল। সেই হাসির মধ্যে ছিল বিদ্রুপ। সত্যি? তোমরা সত্যি জানতে চাও? উঠে বসতে গিয়ে কোকিয়ে উঠল। অভিজিৎ বন্দুকটা ওর দিকে তাক করলো। একটা ভুল করবি না রবি। রবি আমাদের দিকে তাকিয়ে বলল, রাহুল তো শুধু একটা চাবি, আসল রহস্য কোথায় লুকিয়ে আছে জানো? আমি, অভিজিৎ আর বোধিসত্ত্ব একে অপরের দিকে তাকালাম। রাহুল এবার রবির কাছে গিয়ে ওর কলার চেপে ধরল। সব বলবি, না হলে তোকে এখানে মেরে ফেলবো। রবি কাঁচতে কাঁচতে বলল, এত তারা কিসের? তোরা কি আসলে ভেবেছিস খেলা শেষ? না রাহুল, এখনো অনেক কিছু বাকি আছে। আমার মনে হলো শিকদারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। বোধিসত্ত্ব ধীরে ধীরে বলল, আমরা সত্যিটা জানবই রবি, হয় ভালোভাবে বলবি, নয়তো পুলিশের হাতে তুলে দেব। রবি এক মুহূর্ত চুপ করে থেকে ফোঁস করে বলল, ঠিক আছে, কিন্তু তার আগে। বিদ্যুৎ গতিতে কিছু একটা করলো, আর তারপরই একটা বিস্ফোরণের শব্দ হলো। বিস্ফোরণের শব্দটা এত প্রবল ছিল যে মুহূর্তের জন্য আমি কিছুই শুনতে পেলাম না। ধোঁয়ার একটা ঘন আস্তরণের চারপাশ ঢেকে ফেলল। ধুলোয় ভরে গেল চোখ মুখ। সবাই ঠিক আছিস? আমি চিৎকার করে বললাম। একটা কাশির শব্দ ভেসে আসলো। অভিজিৎ, তারপর বোধিসত্ত্বের কণ্ঠ, আমি ঠিক আছি, কিন্তু রবি? ধোঁয়া একটু কমতে দেখলাম রবি নেই। শালা পালিয়েছে, অভিজিৎ হতাশ ভয়ে বলল। রাহুল দাঁতে দাঁত চেপে বলল, ওকে ধরা দরকার, না হলে সব শেষ। আমি চারপাশে তাকালাম। বিস্ফোরণের ফলে কাঠের দরজাটা ধসে পড়েছে। বাইরের হালকা আলোয় ছায়ার মতো একটা অবয়বকে দ্রুত পালাতে দেখলাম। ওই দিকে গেছে, আমি চিৎকার করে বললাম। বোধিসত্ত্ব এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে গেল। আমরা ওর পিছু নিলাম। রবি একটা সরু গড়ির ভেতর দিয়ে ছুটছিল, কিন্তু ও জানতো না শহরের এই অংশটা বোধিসত্ত্বের চেনা। একটা ছটকা টান মেরে বোধিসত্ত্ব ওর শার্টের কলার ধরে ফেলল। রবি পড়ে গেল, হাঁপতে লাগলো। খেলা শেষ রবি। রবি ঠোঁট কামড়ে বলল, তোরা কিছুই জানিস না, রহস্য এখনো বাকি। সেটা তুই পুলিশের কাছে গিয়ে বলবি। আমরা ওকে ধরে তুলতে যাচ্ছিলাম, ঠিক তখনই রাহুল পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বের করলো, যা রবি ওর হাত থেকে
ফেলে দিয়েছিল। ওটা খুলতেই আমাদের চোখ কপালে উঠল। এটা একটা পুরনো মানচিত্র। এর মানে কি? আমি অবাক হয়ে বললাম। বোধিসত্ত্ব গভীরভাবে মানচিত্রটা দেখল, তারপর চোখ সরু করে বলল, এর মানে গল্পটা এখানেই শেষ নয়। রাহুলের হাতে ধরা পুরনো মানচিত্রটা আমরা সবাই ঘিরে দাঁড়ালাম। ধুলো মাখা হলুদ কাগজটায় বেশ কিছু রহস্যময় চিহ্ন আর হাতের লেখায় কিছু শব্দ লেখা। শেষ সত্য এখানে লুকিয়ে আছে। বোধিসত্ত্ব দ্রুত মানচিত্রটা পরীক্ষা করে বলল, এটা একটা পুরনো গুদামের নকশা মনে হচ্ছে। সম্ভবত এখানেই ওদের শেষ চালাকি লুকিয়ে আছে। রবি মাটিতে পড়ে কাশছিল। অভিজিৎ ওকে শক্ত হাতে চেপে ধরে বলল, এবার সত্যি সব বলবি, না হলে এখান থেকেই তোকে পুলিশের হাতে তুলে দেব। রবি ক্লান্ত কণ্ঠে বলল, তোরা দেরি করে ফেলেছিস, শেষ খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমার গায়ে কাটা দিয়ে উঠল। মানে? রাহুল এবার ওর কলার চেপে ধরল। মানে কি রবি? ও তো দে। রবি একটা দুর্বল হাসি দিয়ে বলল, মানচিত্রটা আমাদের ফাঁদে ফেলার জন্যই রাখা হয়েছে। যে মুহূর্তে তোরা সেখানে পা রাখবি, সব শেষ হয়ে যাবে। আমাদের সবাইকে যেন বজ্রপাত স্পর্শ করল। তাহলে এখন কি করব? আমি বললাম। বোধিসত্ত্ব কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, আমরা ওদের জন্য একটা ফাঁদ পাতব। 2 ঘন্টা পর আমরা মানচিত্রে দেখানো গুদামের সামনে এসে দাঁড়ালাম। জায়গাটা পরিত্যক্ত, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। বোধিসত্ত্ব নিচু গলায় বলল, প্রস্তুত? আমি, চঞ্চু, অভিজিৎ আর রাহুল মাথা নেড়ে সম্মতি জানালাম। আমরা দরজা ঠেলে খুলে ঢুকলাম। ঠিক তখনই প্রবল বিস্ফোরণে চারপাশ কেঁপে উঠল। আমরা সবাই বিস্ফোরণের ধোঁয়া কাটিয়ে উঠে দাঁড়ালাম। পুরো গুদামের ভেতরটা ধুলোয় ভরে গেছে। রবিকে আমরা শক্ত করে ধরে রেখেছি, আর ওর মুখে একটা বিষণ্ণ হাসি। বোধিসত্ত্ব একবার চারপাশে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, রবি, তোকে এতক্ষণ জিজ্ঞাসা করছিলাম, তুই কিছু বলছিলি না। এবার বল, এই খেলার আসল রহস্য কি? রবি মাথা নিচু করল, তারপর হঠাৎ করে হেসে উঠল। তোরা সত্যি কিছুই বুঝিসনি, তাই না? এই খেলাটা তো আজকের নয়, শুরু হয়েছিল বহু বছর আগে। রাহুল ধীরে ধীরে রবির দিকে এগিয়ে ফিসফিস করে বলল, তুই আমার বন্ধু ছিলি রবি, কেন করলি এসব? রবি এবার হাসল না, বরং চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। কারণ আমি চেয়েছিলাম এই খেলাটা আমি শেষ করি। বাইরে পুলিশের সাইরেন বাজতে শুরু করল। রাতের নীরবতায় আমরা 4 জন দাঁড়িয়ে আছি পুরনো বাড়ির ছাদে। আমি, বোধিসত্ত্ব, চঞ্চু, অভিজিৎ আর অরিন্দম বসু। হ্যাঁ, সে এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ সুস্থ ও জীবিত। অথচ কিছুদিন আগে আমরা ভেবেছিলাম সে খুন হয়েছে। আমি তাকিয়ে রইলাম, যেন ঠিক বিশ্বাসই হচ্ছে না। তাহলে তুমি মরনি? আমি অস্পষ্ট স্বরে বললাম। অরিন্দম মৃদু হাসল। না, আমি মরিনি, কিন্তু আমি মরেছি। এটা সবাইকে বিশ্বাস করানো হয়েছিল। চঞ্চু হঠাৎ করে বলল, হলিউড মুভিও হার মানল? বোধিসত্ত্ব শান্ত স্বরে বলল, এটাই ছিল আসল ছায়ার খেলা। অভিজিৎ চোখ কুচকে বলল, তাহলে এই নাটক সাজানো হয়েছিল কেন? বোধিসত্ত্ব ধীরে ধীরে বলল, এই পুরো ঘটনার মূল উদ্দেশ্য ছিল অরিন্দম বসুকে সরিয়ে ফেলা। ওর জীবন বিপদের মুখে ছিল, তাই ওকে আড়ালে রাখতে একটা ছায়ার খেলা তৈরি করা হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কারা এটা করলো এবং কেন? অরিন্দম বসু এবার গম্ভীর হয়ে গেল। হ্যাঁ, আমি কিছু তথ্য পেয়েছিলাম যা প্রকাশ হলে কয়েকজন প্রভাবশালী মানুষের ক্ষমতার আসল লড়বড়ে হয়ে যেত। তারা চাইছিল আমাকে সরিয়ে দিতে, কিন্তু আমাকে সত্যিকারের হত্যা না করে এমনভাবে অদৃশ্য করে দিতে যাতে কেউ সন্দেহ না করে।
বোধিসত্ত্ব মাথা নাড়ল। তাই তারা এমন একটা পরিকল্পনা করলো যাতে সবাই বিশ্বাস করবে যে তুমি খুন হয়েছ, কিন্তু আসলে তোমাকে বন্দি করে রাখা হয়েছিল। অভিজিৎ বলল, তাহলে রবি আর রাহুল? বোধিসত্ত্ব বলল, রাহুল ছিল সেই দলের পেইড অ্যাসেট, ওকে দিয়ে খুনের ভুয়া আলামত সাজানো হয়েছিল। রবি হয়তো শুরুতে জানতো না, কিন্তু পরে ধরা পড়ার ভয়ে আমাদের ভুল পথে চালিত করার চেষ্টা করছিল। আমি বললাম, কিন্তু আমরা বারবার অরিন্দমের ছায়া দেখেছিলাম, ওর অস্তিত্ব টের পেয়েছিলাম। বোধিসত্ত্ব একটু হাসল, কারণ ও পুরোপুরি গায়েব হয়ে যায়নি, একটা বন্দিশালার মধ্যে ছিল। সুযোগ পেলেই ও আমাদের সংকেত দেওয়ার চেষ্টা করেছিল, আর ঠিক সেই কারণে আমাদেরও মনে হচ্ছিল যেন সবকিছু ধোঁয়াশার মধ্যে ঠেকে আছে। অরিন্দম বসু এবার চোখ বন্ধ করে বলল, হ্যাঁ আমি জানতাম বোধিসত্ত্ব ঠিক রহস্যটা সমাধান করবে। চঞ্চু দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তাহলে সবকিছু পরিকল্পিত ছিল এবং আমরা একটা সাজানো খুনের রহস্যের পেছনে ছুটছিলাম। বোধিসত্ত্ব বলল, গোটা ব্যাপারটাই একটা ছায়ার খেলা ছিল। সত্যিটা ছায়ার মতো আমাদের সামনে ছিল, কিন্তু আমরা সেটা ধরতে পারছিলাম না। রাহুল পুলিশের হাতে ধরা পড়ল, রবি স্বীকারোক্তি দিল, আর অরিন্দম বসু ফিরে গেল তার জীবনে। এবার নতুন পরিচয়, যাতে আবার কেউ তাকে টার্গেট না করতে পারে। সেদিন রাতের আকাশে পূর্ণিমার আলো ঝলমল করছিল, আর আমরা দাঁড়িয়েছিলাম নতুন কোনো রহস্যের জন্য প্রস্তুত হয়ে। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।